আমি কেন ক্রোয়েশিয়া থেকে স্পেন চলে আসলাম? ক্রোয়েশিয়া ইউরোপে সেনজেনভুক্ত দেশ। এরপরও বিশেষ করে বাংলাদেশিরা ক্রোয়েশিয়া আসার পর কয়েক মাসের মধ্যে ক্রোয়েশিয়া ছেড়ে সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়। কেন চলে যায়, কেন থাকতে চায় না, আমি কেন চলে আসলাম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করব। আমি তাজুল ইসলাম তাজ, মাদ্রিদ, স্পেন থেকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন তাজ ব্লগ অফিসিয়াল। আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্য। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখেছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি ক্রোয়েশিয়াতে আসার পর আমার এজেন্ট আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাকে রিয়েকাতে পাঠিয়ে দেয়। আমি আসার আগেই আমার জন্য জব রেডি করে রাখে, কিন্তু আমি জানতাম না এটা সিজনাল ছিল। আমি যেখানে জব করতাম স্যালারি, ফ্যাসিলিটি, খাওয়া থাকা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এটা উন্নত মানের রেস্টুরেন্ট ছিল। কিছুদিন পর আমি বুঝতে পারি যে এটা সিজনাল, একটা সময় আমার এখান থেকে জব চলে যাবে। তো আমি এজেন্টের সাথে আলাপ করি এই বিষয় নিয়ে। এজেন্ট আমাকে বলে যে এটা সিজনাল, এখানে জব চলে যাওয়ার পর আপনি চিন্তা করবেন না, আপনি জাগরেব, আমাদের হোস্টেল আছে, এখানে চলে আসবেন। শুধু আপনি না, এরকম অনেকেই আছে, এরপর আমি আপনাকে অন্য জব দেব। পরে একটা সময় তারা লোক ছাঁটাই করে, প্রায় আমার যখন 3 মাস চলতেছে তখন। পরে আমাকেও একটা সময় না করে দেয়, 10 দিন পরে তারা রেস্টুরেন্ট বন্ধ করে ফেলবে। আমি জাগরিবে চলে আসি। জাগরিবে আসার পর হোস্টেলে থাকি প্রায় 2 থেকে 2.5 মাসের মতো। মাঝে মধ্যে অফিসে আসতাম, ভাষা শিখতাম ক্রোয়েশিয়ান। একটা সময় আমি বুঝতে পারি যে এজেন্ট চেষ্টা করতেছে, কিন্তু জব দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। ক্রোয়েশিয়াতে 6 মাস কাজের কোনো অভাব নাই, কিন্তু বাকি 6 মাস মানুষের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এজেন্টের আন্তরিকতা, তার চেষ্টার কোনো কমতি ছিল না। শুধু আমি না, এরকম অনেকেই ছিল। আমি একটা সময় বুঝতে পারি এজেন্ট চাইলেও আমাকে এই মুহূর্তে অ্যাভেলেবল জব দিতে পারবে না, শুধু আমাকে না, সবাইকে দিতে পারবে না। পরে আমি একটা সময় সিদ্ধান্ত নিই আমাকে তো অন্য কিছু করতে হবে। আমি কি 6 মাস বসে থাকবো এখানে? এটা তো আমার পক্ষে সম্ভব না। পরে আমি ট্যাক্সি চালানোর কথা চিন্তা ভাবনা করি, অনেকের সাথে আলাপ আলোচনা করার পরে আমি টেম্পোরারি একটা কোম্পানিতে আমি ট্যাক্সি চালাই। ট্যাক্সি চালানোর পর আমি বুঝতে পারি যে আমার পারমিট হচ্ছে রেস্টুরেন্টের, আমি চাইলে লিগেলভাবে ট্যাক্সি চালাতে পারি না, তবে অনেকে চালায়, এটা কিন্তু লিগেল না, আনলিগেল। পরে এজেন্টের সাথে আমি আলোচনা করি, এজেন্ট আমাকে বলতে যে আপনি যে চালাচ্ছেন এটাতে সমস্যা হতে পারে, তবে কিছুদিন চাইলে চালাতে পারেন। পরে আমি চিন্তা করলাম আমি অবৈধভাবে কেন ট্যাক্সি চালাবো, আমি কন্টিনিউ করি। পরে এজেন্টকে বলি যে আমি আপনার এখানে থাকবো না, আমি ট্যাক্সি কোম্পানিতে পারমিট অ্যাপ্লাই করব। পরে এজেন্ট আমাকে অনেক বুঝায় যে দেখেন এটা কোনো লাইফ না, আপনি যদি রেস্টুরেন্টে ভালো কাজ শিখতে পারেন, ইউরোপে আপনার ফিউচার ভালো, আপনি এখানে থাকেন, একটু ধৈর্য ধরেন। আরও আমি 1 মাস ধৈর্য ধরলাম, প্রায় এভাবে করতে করতে 3 মাস চলে গেছে। এরপর আমি দেখলাম যে আসলে দিনের শেষে আমাকে আরো অনেক অপেক্ষা করতে হবে, হয়তো দেখা গেছে 4-5 মাস পর আবার আমার জব মিলবে, কিন্তু সেটাও সিজনাল হবে। তাহলে আমার ভবিষ্যৎ কি, ফিউচার কি? পরে আমি ওনার থেকে চলে আসি। আমি একটা ট্যাক্সি কোম্পানিতে পারমিটের জন্য অ্যাপ্লাই করি, মেটামেট কোম্পানি। তো অ্যাপ্লাই করার পর আমি অনেকদিন অপেক্ষা করতেছি, হবে হচ্ছে, এরকম করে হয় না। তা আমি পরবর্তীতে চিন্তা করে কুল পাচ্ছি না যে আমি কি করবো এই মুহূর্তে। এই পারমিটটা হতে যদি আমার 3 মাস সময় লাগে, 4 মাস সময় লাগে, আমাকে এখানে বসে থাকতে হবে। তারপরে আবার মেটামেট কোম্পানি, আমি বিভিন্ন আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু যারা আছে তাদের কাছ থেকে যতটুকু শুনলাম, তারা কমিশন বেশি নেয়। প্রথমে যেটা বলে, প্রথম 5%, এরপরে ট্যাক্স, এতটুকু বলে, কিন্তু পরবর্তীতে দেখলাম এরা 50-60% পর্যন্ত কমিশন কাটে। তাদের কথার কাজে কিন্তু মিল থাকে না। পর আমি চিন্তা করলাম আমার যদি পারমিটও হয়, তাদের কথার কাজে তো মিল নেই, তাহলে আমার ফিউচার কি? পারমিটও হচ্ছে না, আমি কতদিন বসে থাকবো? এরপরে বাংলাদেশিদের পারমিট বন্ধ করে দিয়েছে, যারা ক্রোয়েশিয়াতে আছে তাদেরও পারমিট বন্ধ, আবার যারা নতুন করে আসবে তাদেরও পারমিট বন্ধ। কখন চালু হবে এটাও জানি না। আমার টিআরসির মেয়াদ আছে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত। এখন 26 তারিখের আগে যদি আমার পারমিট না হয়, তাহলে টিআরসির মেয়াদ চলে যাবে। আমি চাইলেও সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে যেতে পারবো না। সব মিলিয়ে আমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই, না, আমি এখানে থাকবো না, আমাকে সেন্ট্রাল ইউরোপের এমন একটা দেশে যেতে হবে যেখানে আমার ফিউচার আছে, আমি যেখানে গেলে দ্রুত রেসিডেন্সি পাবো, পিআরপি পাবো, পাসপোর্ট পাবো। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে ইউরোপের একটাই দেশ, সেটা হচ্ছে স্পেন। পর্তুগালের 70 বন্ধ হওয়ার পর লন্ডন, জার্মান, বেলজিয়াম, বিভিন্ন দেশ থেকে মানুষ শুধুমাত্র পেপারসের জন্য
স্পেনে আসে। আমি জানি স্পেনের লাইফটা হয়তো রান করতে প্রাথমিক পর্যায়ে আমার খুব কষ্ট হবে, এরপর আমি জেনে শুনে আমি সিদ্ধান্ত নিই না আমি স্পেনে চলে যাবো। আমি স্পেনে আসছি, এনপার্টামেন্টো বাসার যে অ্যাড্রেস এটা করছি, এখন আমি বর্তমানে স্পেন আছি। এখন কথা হচ্ছে মানুষ কেন ক্রোয়েশিয়াতে থাকতে চায় না? প্রথম যখন আসে আমি বেশিরভাগ মানুষের যে চিন্তা ভাবনা মন মানতে আমি দেখি যে তারা ক্রোয়েশিয়াতে থাকতে চায়। বেশিরভাগ কিন্তু সিজনাল পারমিটগুলো হয়, যখন জব চলে যায় 3-4 মাস বসে বসে খাইতে হয়, তখন মানুষ কিন্তু মানে হতাশ হয়ে যায়। একটা সময় যখন বুঝতে পারে যে এখানে আমি থাকলে পিআরপি হবে না, পার্মানেন্ট রেসিডেন্সি হবে না, পাসপোর্ট হবে না, অনেক জটিলতা সব মিলিয়ে তারা একটা সময় মানে আর কিছু করার থাকে না। আমরা কথায় কথায় কিন্তু বাংলাদেশিদের দোষ দিই যে বাংলাদেশিরা চলে যায়। বাংলাদেশিরা চলে যাওয়ার কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের শক্ত কোনো কমিউনিটি নেই, যেটা নেপালিদের আছে। তো বাঙালিরা একটা সময় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা থাকতে পারে না। কোনো একটা সময় যখন বুঝতে পারে যে এই দেশে আমার ফিউচার নেই, এই দেশে থাকলে আমাকে দীর্ঘদিন বেকার থাকতে হবে, জব জব মাঝে মধ্যে থাকবে মাঝে মধ্যে থাকবে না, সব মিলিয়ে তারা একটা সময় সিদ্ধান্ত নেয় যে না আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোনো দেশে চলে যেতে হবে। সেটা হতে পারে ইতালি, সেটা হতে পারে ফ্রান্স, সেটা হতে পারে পর্তুগাল, সেটা হতে পারে স্পেন, সেটা হতে পারে জার্মান, বেলজিয়াম। তো সব মিলিয়ে আমি আজকের ভিডিওতে আমার যে কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাস্তবতাটা শেয়ার করলাম, আমি যেটা উপলব্ধি করলাম, এই ভিডিওটা যারা নতুন আসবেন বা এই মুহূর্তে যারা ক্রোয়েশিয়াতে আছেন তাদের কিছুটা হলেও কাজে আসবে। বাস্তবতাটা সম্পর্কে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তী আপনার ডিসিশন নিতে, আপনার সিদ্ধান্ত নিতে আপনি হয়তো ভুল করবেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যারা এই মুহূর্তে ক্রোয়েশিয়াতে আছেন তাদের কাছে অনুরোধ করব, যদি আপনার সিজনাল পারমিট না হয়, যদি আপনার কোম্পানি ভালো হয় বা যে রেস্টুরেন্টে আপনি জব করেন সেটা যদি ভালো হয়, ভালো যদি ফ্যাসিলিটি পান, এই মুহূর্তে স্পেনে অথবা অন্য কোনো দেশে মুভ করবেন না, এখানে থাকেন। একটা সময় যদি আপনার কাছে অর্থ থাকে, ভালো একটা অবস্থানে চলে যান, দেশে যদি কোনো ঋণ থাকে সেটা যদি আপনি রিকভার করতে পারেন বা ঋণগুলো পরিশোধ করতে পারেন, তখন মুভ করেন। অনেকে ক্রোয়েশিয়া আসার সাথে সাথে অন্যান্য মানুষের কথা শুনে সত্য মিথ্যা না জেনে হঠাৎ করে দেখা গেছে তার একটা ভালো চাকরি আছে, সেটা সিজনাল না, কন্টিনিউ জব চলবে বা করতে পারবে, কিন্তু না বুঝে তারা হঠাৎ করে স্পেনে চলে আসে, তখন কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ দেশ থেকে ঋণ করে আসছে, এখানে আসার পর তার জব নাই, সব মিলিয়ে সে আবার চিন্তা করে আমি আবার ক্রোয়েশিয়া চলে যাব। তা আবার ক্রোয়েশিয়া যাওয়া এত সহজ না, আপনি আবার যাবেন, থাকবেন, নতুন করে একটা পারমিট, আবার টিআরসি, অনেক ঝামেলা। তার চেয়ে আপনাদেরকে অনুরোধ করব সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার ভাবেন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন, এই সিদ্ধান্তটা আপনার জন্য ঠিক কিনা। আপনি স্পেন অথবা অন্য কোনো দেশে গেলে আপনি কারো সাপোর্ট পাবেন কিনা, আপনি জব পাবেন কিনা, নাকি আপনাকে এখানে থাকাটা ভালো হবে। সব মিলিয়ে বাস্তবতা জানতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি বর্তমানে স্পেনে আছি, আমার চিন্তা ভাবনা আছে এখানে যেহেতু 2 বছরের পেপারস দেবে বলছে, পেপারস না পাওয়া পর্যন্ত আমি এখানে আছি। শুধু পেপারস পাওয়া পর্যন্ত না, আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি স্পেনে থাকবো পিআরপি না পাওয়া পর্যন্ত, পাসপোর্ট না পাওয়া পর্যন্ত। পিআরপি ও পাসপোর্ট যদি পাই, আমি অন্যান্য দেশে, আমি যদি মনে করি বেলজিয়াম আমার স্যালারি ভালো হবে, আমি যদি ওখানে জব করি আমার স্পেনের চাইতেও স্যালারি আমি বেশি ইনকাম করতে পারবো। আমি যদি জার্মান চলে যাই, জার্মানে বেশি ইনকাম করতে পারবো, যে কোনো দেশে, সেটা আমি চয়েস করব। তো আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া থেকে সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে আমার ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স। আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা খুব সহজে বাংলাদেশি লাইসেন্স অথবা গালফের যে কোনো দেশের, মধ্যপ্রাচ্যের লাইসেন্স খুব সহজেই তারা কনভার্ট করে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ক্রোয়েশিয়া আসার পর 6 মাস একটা জায়গাতে কাজ করবেন, কাজ করার পর 185 দিন পরে লাইসেন্সটা কনভার্ট করে হাতে নেবেন, এরপর আপনি একটা দেশে মুভ করেন, ফিউচার আপনার কাজে আসবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা এই প্রথম আমার ভিডিও দেখতেছেন, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্য প্রবাসী ভাই যারা ইউরোপে আসতে চায় তাদেরকে সঠিক তথ্য যেন জানতে পারে, তাদেরকে একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।